আইসিসিআর এ অ্যাপ্লাই করা প্রায় প্রত্যেকেরই শেষ, এবং অনেকে এইচটিএমএল কোড চেক করে বুঝতেও পেরেছেন যে কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করেছে। তো এখন সব থেকে বড় যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন। ইপিটি বলেন বা পিটি, যেটা সেটা কি আসলে কি কি ধরনের প্রশ্ন হয়। আপনি বিটেকের জন্য বা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি একইভাবে প্রস্তুতি নেবেন, মাস্টার্সের যারা অ্যাপ্লাই করেছে তাদের প্রস্তুতিটা কীরকম হবে, বা পিএইচডি যারা আছেন তাদের কীরকম হবে। তো এই সমস্ত বিষয়গুলো আমি কমপ্লিট প্রিপারেশন আপনার যাতে হয়, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এবং টপিক ওয়াইজ আলোচনা করে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। আমি রাজেশ আছি, ক্যারিয়ার ক্যারেক্টার অ্যান্ড অ্যাব্রড ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে। আমি আইআইটি দিল্লিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, আইসিসিআর স্কলার একজন। যে তো এখানে আমি টেন্টেটিভ ডেটগুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিয়ে নিই। আমরা অলরেডি জানি যে 22 এপ্রিল পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে। তো এরপর বলা হচ্ছে যে 15 মে পর্যন্ত কি করা হবে, সম্পূর্ণ ইউনিভার্সিটিগুলোকে সুযোগ দেওয়া হবে, তারা যাদেরকে অ্যাকসেপ্ট করবে তো তারা হচ্ছে হাই কমিশনে অ্যাকসেপ্টেন্স লেটার, বা তারা যে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেছে এই ইনফরমেশনটা পাঠাবে। এটা 15 মে পর্যন্ত অপেক্ষা করবে। এবং 31 মে পর্যন্ত বলা হচ্ছে যে ইন্ডিয়ান মিশনগুলো কি করবে, সিলেকশন প্রসেস স্টার্ট করে দিবে, ইনিশিয়েট করবে। তার মানে মূলত 15 মের পর থেকেই 20-25 মে এইরকম সময়টাতেই আপনারা ধরে নিতে পারেন যে ইমেল পাওয়া শুরু করবেন। মানে 15 মের পর থেকেই 20-25 এই সময়টাতে আপনি হাই কমিশনে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো এটা সম্পর্কে আপনার ধারণা নিয়ে নিতে পারেন। এবং এর মাঝে যদি কেউ কল নাও পান তাতেও হতাশ হওয়ার কিছু নেই, আপনারা এখনও আশা রাখতে পারেন। কারণ হচ্ছে এরা সেকেন্ড রাউন্ড সিলেকশন প্রসেসটা চালু করবে জুনের 10 তারিখ পর্যন্ত আবার। তো এই ক্ষেত্রেও কিছু কিছু স্টুডেন্টকে ইমেল পাঠায় তারা, যাদেরকে পরবর্তীতে ভার্সিটি থেকে অ্যাকসেপ্ট করে তাদেরকে ইমেল পাঠিয়ে এবং তাদেরও এক্সাম নিয়ে ফাইনালি এরা হচ্ছে পরীক্ষা টরীক্ষা নিয়ে যাদেরকে যোগ্য তাদেরকে হচ্ছে স্কলারশিপ দিয়ে জুন থেকে আগস্টের মধ্যে, মোটামুটি আগস্টের মধ্যেই স্টুডেন্টদেরকে ভিসা সমস্ত কিছু দিয়ে পাঠিয়ে দেয়। তো এই হচ্ছে পুরো সময়টা। আর এরপর যেটা আমি বলতে চাই সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টা ভাগে ভাগ করেছি, এবং ইপিটি পিটি। আমি এই দুইটার মধ্যে আগে পার্থক্যটা আপনাদেরকে বলে নিতে চাই। ইপিটি হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, আর পিটি এটা হচ্ছে প্রফিসিয়েন্সি টেস্ট বলতে পারি আমরা। তো এই ইপিটিতে শুধুমাত্র ইংলিশের উপর পরীক্ষা দিতে হবে আপনাদেরকে, আর পিটিতে ইংলিশ এটার উপর পরীক্ষা দিতে হবে এবং প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এটার উপর পরীক্ষা দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি ভাগ করে নিয়েছি 3টা গ্রুপে। তার মধ্যে বিএ অনার্স, বিএসসি ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স এবং বিভিন্ন ধরনের এমএস আছে। তো এগুলোতে যারা অ্যাপ্লাই করবেন মনে রাখবেন, কিন্তু আপনারা যদি সায়েন্সের গ্রুপগুলোতেও অ্যাপ্লাই করেন মাস্টার্সে বা বিএ বিএসসি অনার্স বা বিএসসি যে কোনো কিছুর জন্য, তাহলেও কিন্তু আপনারা শুধুমাত্র ইপিটি দিবেন, আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স দিতে হবে না। এখন এখানে এক ধরনের প্রশ্ন আছে যে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন, আম, তাদেরকেও যদি শুধুমাত্র আপনি যে 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন তো 5টা ইউনিভার্সিটিতেই যদি আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এপিটি টেস্ট দিতে হবে। এটা অনেকটাই 90% শিওর। আমি 10% কিছুটা গ্যাপ রাখছি, কারণ আপনি যদি বিটেক, এমন হতে পারে আপনার সিলেকশনটা আপনি এইভাবে দিয়েছেন, কিছু ইউনিভার্সিটিতে বিটেক দিয়েছেন, কিছু ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি শিওর না হন যে কোন ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করেছে, আপনার পরীক্ষাটা কীভাবে হবে, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হবে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এটারও প্রিপারেশন নিয়ে রাখেন। আর কোন হচ্ছে বিটেকের যে ইউনিভার্সিটি বা এনআইটিগুলো সেগুলো আপনাকে অ্যাকসেপ্ট করেছে নাকি বিএসসি আপনাকে অ্যাকসেপ্ট করেছে, তো সেটার জন্য আপনি আশা করি অলরেডি জানেন। আমার চ্যানেলেও একটা ভিডিও আছে যে এইচটিএমএল কোড চেক করে কোন ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতে হয় করেছে সেটা সম্পর্কে জানা যায়। তো সেটা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আর এরপর পিটির জন্য এখানে আমি বিটেক এবং এমটেক এই দুইটাকে রেখেছি। তো বিটেক মানে এটাও ইঞ্জিনিয়ারিং, এমটেক এটাও ইঞ্জিনিয়ারিং। তো এই যে দুইটাই ইঞ্জিনিয়ারিং, তো এই ক্ষেত্রে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এগুলো দিতে হবে এবং ইংলিশ যে প্রফিসিয়েন্সি সেটাও দিতে হবে। এবং পিএইচডি যারা অ্যাপ্লাই করেছেন তো তাদের ক্ষেত্রেও সেম বিষয়টা। তো আপনারা হচ্ছে এমটেক এবং পিএইচডি এদের জন্য প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে আমি একটু পরবর্তীতে আলোচনা করব। এরপর আমরা যেটা নিয়ে কথা বলতে চাই যে হ্যাঁ, তো টপ যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলো কি করে সাধারণত, এরা শুধুমাত্র হাই কমিশনের উপর নির্ভর করে থাকে না, ঠিক আছে। এরা কি করে অধিকাংশই এই যে আইসিসিআর স্কলারশিপ যে 500টা সুবর্ণ জয়ন্তী এবং লতা মঙ্গেশকরের মাধ্যমে হয়তো বা আরও 30-40টার মতো বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিবে,
তো এরা অধিকাংশ ইউনিভার্সিটি সম্পূর্ণ বিষয়টা হাই কমিশনের উপর নির্ভর করে থাকে। মানে ভার্সিটি প্রথমে সার্টিফিকেটগুলো চেক করে দেখে নেয়, তারপর ওরা যদি অ্যাকসেপ্ট করে নেয় তো তারপর হচ্ছে হাই কমিশনের উপর ছেড়ে দেয়। হাই কমিশন পরীক্ষা টরীক্ষা নিয়ে চেক করে স্কলারশিপ দিয়ে দেয়। হাই কমিশনের উপর ফাইনাল অথরিটিটা থাকে। কিন্তু টপ যে ইউনিভার্সিটিগুলো আছে, কিছু বিটেক ইউনিভার্সিটিও আছে এখানে, আর পিএইচডি যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে তো অবশ্যই এদেরকে ভাইবা দিতে হবে। এবং এমটেক যেমন যে আইআইটিগুলো আছে এরা অবশ্যই অ্যাপ্লিকেন্টের আগে ভাইবা নিয়ে নেয়, তো এদেরকে ভাইবা ফেস করতে হবে। এরপর যেটা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমি এই পুরো ভিডিওটাতে কি আলোচনা করব। তো আমি প্রথমত হচ্ছে টপিক ওয়াইজ গাইডলাইনগুলো দেবো এবং এরপর কোয়েশ্চেন অ্যানালাইসিস এইটা নিয়ে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং সামনে এগুলোর উপর ভিত্তি করে কী ধরনের প্রশ্ন হতে পারে। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইংলিশ টপিক যেগুলো আছে সেটার টপিকগুলো এবং কোয়েশ্চেন অ্যানালাইসিস করে নেব প্রথমে, কারণ এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যারা আছে তাদের জন্যও লাগবে এবং যারা ওভারঅল জেনারেল আছে তাদের জন্যও লাগবে। এবং পরবর্তীতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই টপিক এবং কোয়েশ্চেন অ্যানালাইসিসগুলো নিয়ে আলোচনা করব। তো যাদের এটা লাগবে না তারা পরবর্তী সেশনটা না দেখলেও আপনাদের চলবে, কিন্তু প্রথম সেশনটা প্রত্যেকের জন্য লাগবে, ঠিক আছে? তো আমি এইভাবেই ভিডিওটা সাজিয়েছি। তো এই পুরো ভিডিওটার জন্য আমি দুইজন ব্যক্তির কাছে কৃতজ্ঞ। এই হচ্ছে শুভজিৎ মজুমদার। আপনারা যদি আমার ভার্সিটি সিলেকশন প্রসেসের যে ভিডিওটা আছে সেটা যদি দেখে থাকেন, ভার্সিটি আপনি কিভাবে সিলেক্ট করবেন এটা নিয়ে একটা ভিডিও ছিল, তো ওটাতেও ও আমাকে যথেষ্ট হেল্প করেছে। ও হচ্ছে এনআইটি জালান্ডারে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, অনেক ভালো একটা ছেলে। এবং এই পাশে সম্পদ রায়, এনার নামটা আমার লেখা হয় নাই, তো এনার কাছে আমি কৃতজ্ঞ। এখানে প্রশ্নগুলো আসলে অনেকগুলোতে তার হেল্প নেওয়া হয়েছে। আমি আমিও কিছু তো প্রেজেন্টেশন এই সমস্ত কিছু দিয়ে বিষয়গুলোকে সাজিয়েছি। তো ইনি হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কেরালাতে পড়াশোনা করেছেন ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে, এবং অলরেডি তিনি লেখালেখিও করেন অনস্তিত্বের কিছু একটা, আমি সরি বইয়ের নামটা কমেন্টে লিখে দেওয়ার চেষ্টা করব। তো ওনার একটা বইও আছে, সম্পদ রায়। এরপর হচ্ছে আমরা ইংলিশ গ্রামার টপিকসগুলো নিয়ে আলোচনা করতে চাই। তো এখানে কিছু টপিক আমি লিখে রেখেছি, এগুলোই মোটামুটি এগুলোর উপরেই প্রশ্নগুলো আসে। আর্টিকেল, প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, টাইপ অফ ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন, এরর ফাইন্ডিং, স্পেলিং, এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়, স্পেলিংয়ের উপর আসে। ফিলিং গ্যাপস, ইডিয়মস, ফ্রেজ, এটার উপর আসে কী ধরনের প্রশ্ন আসে আমরা এটা দেখবো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এটা নিয়ে আমি পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং এটা দেখার পর যদি আপনার মনে হয় যে আপনি এগুলোতে জাহাজ, আপনার তো এখানে আটকানোর কিছুই নাই, আমি বলবো রিটেনের নিয়ে যে কথাগুলো আমি বলবো সেটার জন্য রিটেনের অংশটাতে আমি যা কথা বলবো সেটা আপনি দেখে নেবেন কাইন্ডলি, আপনার জন্য অনেক উপকার হবে। তো রিটেনে কী ধরনের বিষয়গুলো থাকে, এখানে অ্যানালাইটিক্যাল অ্যান্সার রাইটিং থাকে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, হ্যাঁ বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারগুলো আছে এগুলো থাকে, এবং নিউট্রাল অ্যান্সার প্র্যাকটিস, মানে হচ্ছে কোনো একটা বিষয়ের নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে আপনি সেটাকে কীভাবে উপস্থাপন করছেন। তারপর এসএ, এসওপি রাইটিং এবং ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলোর উপর গুরুত্ব, মানে এগুলোর উপর যদি আপনার দখল থাকে তাহলে রিটেনে আপনি ভালো করতে পারবেন। তো এগুলো নিয়ে আমি একটু পরবর্তীতে কথা বলবো। এখন আমি প্রথমত হচ্ছে আমাদের যে গ্রামার পার্ট সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। এগুলো খুব বেশি আমি আলোচনা করব না, কারণ ভিডিওটা লেংদি হয়ে যাবে, দরকার নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এরর ফাইন্ডিং। তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, তো এখানে কয়টা এরর আছে কি না কি, এগুলো যারা হচ্ছে অলরেডি আপনারা অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছেন তারা এগুলোর সাথে অলরেডি পরিচিত, তো খুব বেশি আমি এগুলো নিয়ে কথা বলবো না। এবং এখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রিপোজিশন রিলেটেড এসেছে, এগুলো আপনারা পড়ে নেবেন। আমি যেহেতু ভিডিওটা অলরেডি আপনাদের কাছে থাকবে, এগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন। এবং এখানে আমরা ফিল ইন দ্য গ্যাপস, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স আছে, এবং এইখানে সিনোনিম এবং এইখানে অ্যান্টোনিম চেয়েছে, তো সিনোনিম অ্যান্টোনিম আমরা দেখতে পাচ্ছি, এবং এখানেও অ্যান্টোনিমের কথা বলা হচ্ছে। এরপর আমরা যদি দেখতে চাই তো এখানে বলা হচ্ছে এই যে গিভেন ইডিয়ম, তো এই ইডিয়মটা কি মানে বোঝাচ্ছে সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। তো ইডিয়ম ফ্রেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানেও দেখতে পাচ্ছি। এরপর আমরা হচ্ছে সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ আ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বলতে আসলে এক কথায় প্রকাশ, মানে এই পুরো বিষয়টাকে এক কথায় আপনি কোন শব্দ দিয়ে প্রকাশ করতে পারবেন। তো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আমি একটু পরেই সুন্দর একটা লিঙ্ক আপনাদেরকে আমি দেখাবো, ওইখান থেকে আপনারা বিষয়গুলো পড়ে নিতে পারবেন অনেক সুন্দরভাবে।
এবং এখানেও কিছু বিষয়, এটাও মনে হয় যে অপোজিট মিনিং অ্যান্টোনিম এরকম কিছু বিষয়। এরপর হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। তো আমি মনে হয় ভয়েস ওখানে লিখতে ভুলে গিয়েছিলাম। তো ভয়েস, ন্যারেশন এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থাকবে। এখানে আমরা ভয়েস দেখতে পাচ্ছি। এরপর এখানেও ভয়েস, এখানে হচ্ছে ন্যারেশন আমরা দেখতে পাচ্ছি। ন্যারেশন এবং স্পেলিং, স্পেলিং সম্পর্কে আমি বলেছিলাম যে স্পেলিং আপনার গুরুত্বপূর্ণ। তো কোন স্পেলিংটা ইনকারেক্ট, এই ধরনের বিষয়গুলো থাকবে, এগুলো আপনারা দেখে নেবেন। এবং এখন আমি রাইটিং নিয়ে কথাবার্তা বলতে চাই। রাইটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ হবে এটা আপনার সিলেক্ট, ভাইবার জন্য সিলেকশন হওয়ার ক্ষেত্রে রাইটিংটা গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক, এই যে এখানে আমি কতটা লিখে রেখেছি যে অনেক অ্যাপ্লিক্যান্টই ভাইবার জন্য সিলেক্টেড হয় না শুধুমাত্র এসেতে এরা ভালো লিখে না তাই, কারণ এটাকে হচ্ছে খুবই সহজভাবে নিয়ে নেয়। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার যেটা সাজেশন হবে সেটা হচ্ছে আপনি রেগুলার কোনো একটা কমন টপিকের উপর লেখা প্র্যাকটিস রেগুলার করতে থাকেন। তো আমার যে আইএলটিএস প্রিপারেশন যখন আমি নিচ্ছিলাম, তো সেটার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এখানে যে আমি কমন কিছু বিষয়ের উপর যখন স্পিকিং প্র্যাকটিস করছিলাম, যেমন আমার হবি নিয়ে যখন আমি কিছু বলতে যাচ্ছিলাম, তো তখন আমি দেখছিলাম যে আমি যখন ইংলিশে এটা বলতে যাচ্ছি, তো তখন উম, অনেক শব্দ আমার কাছে আসছে না। যেমন আমি গান, আমার হবি হচ্ছে গান গাওয়া, এটা নিয়ে বলতে চাই। তো এটা দিয়ে বলতে গিয়ে আমি যখন রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে বলতে যাচ্ছিলাম, তো তখন আম, রবীন্দ্রসঙ্গীতকে আমি কি রবীন্দ্রনাথ ঠাকুর সংস নাকি রবীন্দ্র সংস, রবীন্দ্রসঙ্গীত কী বলবো, এগুলো আসছিল না। তো যার কারণে অবশ্যই আপনি রেগুলার রিটেন প্র্যাকটিস করবেন। কারণ এখানে কিন্তু আপনাদের গদ বাঁধা কোনো টপিকের উপর শুধুমাত্র লিখতে দিবে না। এখানে অনেক ধরনের টপিক থেকে যে কোনো একটা আপনি এমন টপিক পেতে পারেন যেটা সম্পর্কে আপনার খুব বেশি ধারণা নাই, অনেক অনেক আনকমন টপিকের উপর লিখতে দিবে। তো এটা যদি আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বিষয়গুলো না থাকে, স্টোরি টেলিং, এই যে এখানে আমি লিখে রেখেছি যে সিকোয়েন্সিং, মানে কোনো সিকোয়েন্স নাই, কোনটার পর কী লিখছেন না লিখছেন, রিজনিং নাই, স্টোরি টেলিং নাই, তো এগুলো না থাকলে আপনি ভালো মার্ক এখানে পাবেন না, এবং আলটিমেটলি স্কলারশিপ কি ভাইবার জন্য ডাক পাবেন না, স্কলারশিপটা পাবেন না। স্কলারশিপটা কিন্তু অনেক ভালো একটা স্কলারশিপ, তাই না? আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তো এই যে এই পুরো স্কলারশিপ প্রসেসটা, তো এইরকম পরীক্ষা কিন্তু যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন বা যারা অনার্সও পাস করেছেন, খুব বেশি এই ধরনের আপনারা এক্সামের মধ্যে দিয়ে যাননি। এখানে সিলেবাস একদম ফিক্সড না, এবং আপনাকে যে কোনো টপিকের উপর লিখতে হবে এবং ভাইবা দিতে হবে। তো এরকম একটা ইন্ডিয়ান অফিসারের সামনে ভাইবা দিতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু একটু জটিল, যার কারণে আপনার প্রস্তুতিটা একটু গোছানো হতে হবে। এবং এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে গ্রামাটিক্যাল মিস্টেক এবং স্পেলিং যে মিস্টেক, এগুলো আপনি অ্যাভয়েড করবেন। এগুলো অবশ্যই আপনার লেখার মধ্যে এগুলো অনেক বেশি থাকলে আপনি নেগেটিভ মার্কিং খেয়ে অনেক ভালো এখানে করতে পারবেন না। তো এরপর গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল। লাইক করলে এই ভিডিওটা অনেকের মধ্যে রিচ বাড়বে, অনেকের মধ্যে দিয়ে এটা ছড়িয়ে যাবে, ইউটিউব এটাকে রিকমেন্ড করবে। তো আমি এটা চাই আসলে, কারণ অনেকে এই বিষয়গুলো জানা দরকার। এরকম গোছানো ভিডিও হয়তো খুব বেশি থাকে না আইসিসিআর এর উপর। তো এগুলো যেহেতু আমি করছি, আপনার দায়িত্ব হচ্ছে এটা নিজে এটার সুবিধা নেয় এবং অন্যদেরকেও এটা জানিয়ে দেওয়া। তো আমি এখানে কিছু এসের টপিক নিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে কোথাও 15 মিনিট বা কোথাও 30 মিনিট এরকম লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। এক এক হাই কমিশন আসলে এক এক রকমভাবে পরীক্ষাগুলো নেয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম 2023 সালের বলছে যে রাইট এনি ওয়ান ম্যাক্সিমাম 200 ওয়ার্ডস, 30 মিনিটের মধ্যে আপনাকে লিখতে হবে। এখানে 3টা টপিক দেওয়া ছিল: 51 ইয়ার্স অফ বাংলাদেশ, দ্য জার্নি টুয়ার্ডস বঙ্গবন্ধুর সোনার বাংলা, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস, প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ, রবীন্দ্রসঙ্গীত, সুন্দরবন, এইরকম বিভিন্ন কিছু বিষয় নিয়ে এখানে আপনাকে লিখতে দিতে পারে। এবং হাই সহকারী হাই কমিশন রাজশাহী থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পর্টেন্স অ্যান্ড পারপাস অফ ইউর এডুকেশন ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য স্কোপ ইন রেসপেক্ট অফ দ্য সাবজেক্ট অপটেড ফর। তো এটা সম্পর্কে, এটা নিয়ে আপনারা একটু পরিচিত, তাই না? এসে লেখার ক্ষেত্রে আপনারা এটা নিজেরাই লিখেছিলেন। এবং বলছে যে হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকাতে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন ইন্ডিয়া, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গেট ইউর সেলফ ইন দ্য ডাইভার্সিটি অফ ইন্ডিয়ান কালচার। তো এগুলো, এই টপিকগুলো আমরা একটু কমন দেখতে পাচ্ছি, কিন্তু সবসময় এমন আপনার ভাগ্যে নাও জুটতে পারে। যেমন গতবার আমার যে টপিকটা ছিল, আমার টপিক ছিল হচ্ছে 21st সেঞ্চুরিতে এআই এর ব্যবহার নিয়ে, এটার পজিটিভ এবং নেগেটিভ দিক, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং সাম কমন টপিকস এখানে নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথমত হচ্ছে আপনাকে যে কোনো বিষয়ের জন্যই এখানে প্রস্তুত থাকতে হবে আসলে। হ্যাঁ, গদ বাঁধা কোনো সিলেবাস বা টপিক এখানে থাকবে না।
তবে বলা যেতে পারে রানিং যে ইন্টারন্যাশনাল ইভেন্টসগুলো হচ্ছে, তো এগুলো নিয়ে আপনি একটু ধারণা রাখবেন। তো এটা অনেকে এটা যারা হচ্ছে এপাশ ওপাশ চোখ কান খোলা রাখে না, বিশেষ করে নিউজ পেপার বা এগুলোতে নিউজের দিকে চোখ বুলায় না, তারা কিন্তু এখানে পিছিয়ে যাবেন। তো আমার অনুরোধ থাকবে আপনারা ডেইলি যে কোনো একটা নিউজ পেপার ফোনে বা ল্যাপটপে সার্চ দিয়ে, তো শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আপনি টপিক বা হেডলাইনগুলো পড়ে যাবেন। তাহলে দেখবেন যে আপনার দেশকাল যা কিছু ঘটছে না ঘটছে এগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। তো এগুলোর উপর আপনার যে কোনো কিছু তখন লেখা একটু সহজ হবে। তো মোটামুটি ধারণা, যে কোনো কিছু লিখতে গেলে একটা মিনিমাম ধারণা আমাদের থাকতে হয়, তাই না? এরপর যেটা বলবো আমি, ইন্ডিয়া বাংলাদেশ যে বিভিন্ন ইভেন্টগুলো হচ্ছে, তো এটাও আপনি নিউজ পেপারগুলো থেকে পেয়ে যাবেন। এনভায়রনমেন্টাল ইস্যুস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেকনোলজি, এআই, এই যেগুলো রিলেটেড কিছু বিষয় থাকবে, এটা আমি অলরেডি বলে নিয়েছি। আর এখন পর্যন্ত যদি আপনি আমার সাথে থাকেন তাহলে আপনার জন্য আমার একটা গিফট আছে। তো সেই গিফটটা হচ্ছে এই যে এটা। তো আপনি যদি অনেক ভালো প্রিপারেশন নিতে চান তাহলে examvedar.com, এটা থেকে আপনি পড়বেন। তো examvedar.com আমি দেখা দিচ্ছি, এবং এটার জন্য যে অনেক বেশি প্রিপারেশন নিতে হবে এমন আপনার নয়। আপনি যদি এখনও কিছু পরীক্ষা থাকে, আপনার সামনে কোনো পরীক্ষা দিতে হবে, অ্যাডমিশন এই সেই, তাহলে এখানে এক্সট্রা অনেক বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই। আমি শুধু বলবো যে আপনি রেগুলার রাইটিং এবং স্পিকিং এই প্র্যাকটিসটা করেন, কারণ আপনাকে ভাইভা দিতে হবে, তাই না? আর হচ্ছে examvedar.com এর সুবিধাটা কি সেটা আপনাকে আমি একটু দেখাতে চাই। তো আপনি examvedar.com ওইটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ইয়েগুলো আছে, আমি হোমে যেতে চাচ্ছি না। তো আপনি হচ্ছে মনে করেন গ্রামারের জন্য দেখছেন, এখানে ম্যাথ, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান একটা ওয়েবসাইট, এবং এখানে গেট প্রিপারেশনের সমস্ত কিছু আছে, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এগুলোতে হচ্ছে কুইজ বা এমসিকিউ বিষয়গুলো থাকে। তো এখানে আমি যদি আপনাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা থেকে দেখাতে চাই, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড চলে আসছে, এটাকে আমি দিব না। The person who renounces the world and practices self-discipline in order to attain salvation. তো এটা কি হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি, তাই না, যে এই ধরনের প্রশ্ন আসে। তো এরকম প্রতিটা টপিকের উপর আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। গ্রামারে যাবেন, এখানে এখান থেকে হচ্ছে যে ইংলিশে যাবেন, ইংলিশে যাওয়ার পর গ্রামারে যাবেন, গ্রামারে যে কোনো টপিক সিলেক্ট করে সেগুলোর উপর দিতে থাকবেন, ঠিক আছে? তো এই হচ্ছে examvedar.com এর সুবিধা। তো এটা নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না, তবে আপনি এখান থেকে প্রস্তুতি নিলে উপকৃত হবেন, কারণ আমাদের সমস্ত প্রশ্নগুলো কিন্তু ইংলিশে থাকবে। তো আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সমস্ত কিছুর উপর যে কোনো টপিকগুলো পড়বেন, সেই টপিকগুলো পড়ে এখান থেকে একটু এমসিকিউ দেখে নেবেন, দেখবেন যে আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে যারা অলরেডি ইংলিশ পর্যন্তই যাদের সীমাবদ্ধ, তারা এর পরবর্তীতে না দেখলে হবে। তবে এখন যাদেরকে ইঞ্জিনিয়ারিং যারা হচ্ছে অ্যাপ্লাই করেছেন, তো তারা এই অংশটা, এই অংশটুকু তাদের জন্য দরকার, ঠিক আছে? তো কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স কোন কোন টপিকগুলো, এবং এক্সাম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস, তো সেগুলো নিয়ে আমরা এখন কাজ করব। কেমিস্ট্রিতে কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, গ্রিন কেমিস্ট্রি, মেজর ল, ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশনস, বেসিক কেমিস্ট্রি, কেমিস্ট্রি ল্যাব ইকুইপমেন্ট নেম, ওয়ার্ক টাইপ কোশ্চেন্স, এই ধরনের বিষয়গুলো আছে। তবে কেমিস্ট্রি প্রথমত আমি বলে নিতে চাই, এই যে হাই কমিশনে যে আমাদের পরীক্ষাটা দিতে হয়, এটা অনেক টাফ কোনো কোয়েশ্চেন, মানে এক্সাম আসলে নয়। মোটামুটি বেসিক যে বিষয়গুলো সেগুলোর উপর, এবং বেসিক থেকে আরেকটু অ্যাডভান্সড এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। তো এর জন্য আপনি ইন্টারমিডিয়েট পর্যায়ের পড়াশোনাগুলোর উপর একটু চোখ বুলিয়ে নেবেন। আর হচ্ছে, ও হ্যাঁ, মাস্টার্স এবং পিএইচডি এই স্টুডেন্টদের জন্য আমার একটা গাইডলাইন হচ্ছে, দেখুন, হাই কমিশনে যে পরীক্ষাটা নেয়, তো এখানে মাস্টার্স এবং পিএইচডি, আমি যেমন মনে করেন মাস্টার্স বা এমটেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছি, তাই না? তো হাই কমিশনের জন্য প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা প্রশ্ন করা কঠিন। তো এনারা কি করে, মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে পর্যন্ত আমার খুব বেশি ধারণা নাই, তবে মাস্টার্স এই পর্যায়ের সম্পর্কে আমার যতটুকু অভিজ্ঞতা, তো তার আলোকে আমি বলতে পারি যে ইঞ্জিনিয়ারিংয়ে যারা এমটেক করতে চায় তাদের জন্য একটু টাফ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের উপর 12th গ্রেড পর্যন্ত বা এইচএসসি পর্যন্ত এই প্রশ্নগুলাই এরা হচ্ছে কিছু প্রশ্ন রেডি করে রাখে, যেটা হচ্ছে মাস্টার্সদের স্টুডেন্টদের জন্য। বিটেকের স্টুডেন্টদের জন্য, তাদের জন্য হয়তোবা কিছুটা একটু সহজ করে, আর মাস্টার্সের স্টুডেন্টের জন্য একটু কঠিন করে। তো আপনারা দেখবেন যে পরীক্ষার সময় একই দিনে এক এক ব্যাচে এক এক রকম প্রশ্নটা দিচ্ছে, তো বিভিন্ন সেট এদের আসলে রেডি করা থাকে। তো আপনি যদি ভাবেন যে হচ্ছে
আম, অনেক টাফ, আপনার সাবজেক্টের উপর অনেক টাফ প্রশ্ন হবে এমন নয়। মোটামুটি এইচএসসি পর্যায় পর্যন্ত জেনারেল প্রিপারেশনগুলো আপনার থাকলেই যথেষ্ট। তবে ওই যে আমি যখন বলছিলাম যে বেশ কিছু ইউনিভার্সিটি নিজেরা পরীক্ষা নেয়, নিজেরা ভাইবা নেয়, তো ওই ভাইবাগুলোতে বা যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এটা পুরোটা আপনার সম্পূর্ণ প্রশ্নটা হবে হচ্ছে বিটেক এবং এমটেকের উপরে। আর যারা এমটেকের জন্য অ্যাপ্লাই করে তাদের সম্পূর্ণ প্রশ্ন, আমার যেমন প্রায় 20 মিনিট ছিল, 20 মিনিট 6জন টিচার ছিল, তো পুরো সময়টাতে তারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নই শুধু করেছে। তো সেইটা বিষয় আলাদা, কিন্তু এই যে হাই কমিশনের যে পরীক্ষাটা, ওই ধাপ যদি আপনি পার করে আসতে পারেন, ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে নেয়, তো এই ধাপ পার করা আপনার জন্য খুব বেশি কঠিন হওয়ার কিছু নয়। এটাই হচ্ছে মূল কথা। এখন আমরা কমন কিছু টপিক এখান থেকে দেখে নেই, যাতে আপনারা প্রস্তুতিটা একটু সহজভাবে নিতে পারেন। এবং ম্যাথের জন্য এখানে বলা হচ্ছে যে এইচএসসি বেসিক্স, পলিনোমিয়াল থিওরেম, অ্যাডমিশন, আপনার অ্যাডমিশন যারা প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য এটা কঠিন কিছু হবে না। তবে আপনি এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন। প্রবাবিলিটি, ম্যাট্রিক্স, ভেক্টর, এগুলো থেকে প্রশ্ন আসে এবং অ্যানালিটিক্যাল ম্যাথমেটিক্স এগুলো থাকে। এবং এখানে বলা হচ্ছে 9-10 জেনারেল এবং হায়ার ম্যাথ বেসিক্স যেগুলো, তো সেগুলো থেকে প্রশ্ন থাকে। ফিজিক্সের জন্য এখানে বলা হচ্ছে আপনার নর্মাল যে বেসিক ইকুয়েশনগুলো আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, তো সেগুলোর উপর ধারণা রাখবেন এবং সেই ফর্মুলা এবং সেগুলোর উপর ম্যাথ। তারপর হচ্ছে এখানে স্ট্যাটিক, ডাইনামিক, মানে ভেলোসিটি টাইপ ম্যাথমেটিক্স বিভিন্ন কিছু বলা আছে এবং মেজর ফর্মুলা। এবং এটা গুরুত্বপূর্ণ, কিছু কিছু রুল আছে, সেই রুলগুলা হচ্ছে থামস রুল, এই সেই বিভিন্ন রুল যেগুলো আছে, তো এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে যে এটা ইলেকট্রিসিটির উপর বিভিন্ন রুলগুলো আছে না, তো ওগুলো থেকে প্রশ্ন আসে। এবং থার্মোডাইনামিক্স, ফোর্স, এগুলো থেকেও আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর যেটা বলতে চাই, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়, যে খুব বেশি প্যানিকের এখানে কিছু নাই, এটা অনেক বেশি টাফ একটা টেস্ট নয়। এরপর আমরা কিছু প্রশ্ন অ্যানালাইসিস করে এখানেই শেষ করে ফেলবো, অলরেডি ভিডিওটা বেশ লেংদি হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের উপর একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে 2024-এর ঢাকা এসএ-এর। তো এখানে এ বি দুইটা ম্যাট্রিক্স আছে, তো এটার অর্ডার দেওয়া আছে এবং এখানে জিজ্ঞেস করছে এইটার অর্ডারটা কি হবে। তো এখানে অ্যানালাইসিস দেওয়া আছে এবং এখানে ভেক্টরের ম্যাগনিটিউড এটা নির্ণয় করতে বলা হচ্ছে, কঠিন কিছু নয়। এরপর প্রবাবিলিটি কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে যে একটা ড্রয়ারের মধ্যে, এবং দেখুন এগুলো কিন্তু প্রশ্নগুলো ইংলিশে, হ্যাঁ, তো কাজেই আপনার অ্যান্সারটা ইংলিশে লিখতে হবে। তো আপনি এভাবে একটু প্রস্তুতি নিতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে এমসিকিউ টাইপ প্রশ্ন আসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে। আমার ক্ষেত্রে যেমন 10টা করে 3-10-30টা ছিল, তো এমসিকিউ ছিল ওগুলো, ঠিক আছে। আর এরপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইকুয়েশন সলভিং, তার মানে এখানে ম্যাথই দিয়েছিল, ছোটোখাটো ম্যাথ। তো এগুলো আপনারা দেখে নেবেন, এটা আমি খুব বেশি এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। এরপর হচ্ছে এরিয়া, রেশিও, এই ধরনের কিছু প্রশ্ন ছিল। এখানে বলা হচ্ছে যে পেরিমিটার অফ এ সার্কেল ইজ হোয়াটস দেয়ার এরিয়া। তারপর হচ্ছে ওয়ার্ক ডান, ফিজিক্স থেকে আপনি ধরে নিতে পারেন। তো এখানে বলছে এটার জন্য চার্জ এত, তো পটেনশিয়াল ডিফারেন্স এত, এখানে ওয়ার্ক ডান কত। এরপর পাওয়ার কনজাম্পশনের অনেক প্র্যাকটিস আমরা করেছি, তাই না, অনেক ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস আমরা করেছি। এবং এখানে বলা হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কোনটা, তো এখানে দেওয়া আছে। এবার হচ্ছে খুব কঠিন প্রশ্ন এটা নয়, হিট ক্যাপাসিটি এসআই ইউনিট, তো এটা আপনাকে লিখতে হবে। এবং এরপর বলছে যে এখানে স্পেরিক্যাল শেপ রেইন ড্রপ কেন নেয়, এবং বলছে স্যাটেলাইট মিনিমাম ভেলোসিটি। তো এই হচ্ছে বিষয়গুলো মোটামুটি। আশা করি আপনারা ধারণা পেয়েছেন কিভাবে আপনার প্রস্তুতি নিতে হবে। এখানে আমরা একদম এন্ডে চলে এসেছি, এবং অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারা উপকৃত হতে পারে। আর আমি আপনাকে একটা হ্যাপি এন্ডিং এখানে জানাচ্ছি, শুভ কামনা জানাচ্ছি, যাতে আপনি আলটিমেটলি স্কলারশিপটা নিয়ে, যদি অনেক ডেসপারেট হয়ে থাকেন, তাহলে এটা পেয়ে যান এবং ওইভাবে প্রস্তুতি নিয়ে সফল হয়ে ফিরে আসতে পারেন। অল দ্য বেস্ট।